আসসালামু আলাইকুম। সাদা চোখে খবরটা হলো এনসিপির নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত আলোচিত সমালোচিত সাবেক উপদেষ্টা, রাজশাহীর উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দক্ষিণ কোরিয়া গেছেন। এটা হলো সাদাসিধা খবর, কিন্তু খবরের ভেতরে আরো একটা খবর আছে, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তিনি কি খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে দক্ষিণ কোরিয়া গেছেন কিনা, যদিও এবার এয়ারপোর্টে তিনি আর ম্যাগজিন নিয়ে যান নাই, অস্ট্রেলিয়ার ম্যাগজিন এবার তাকে সাথে নিয়েছেন এরকম কোনো খবর আমাদের কাছে নাই। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে তিনি তার বৈধ আগ্নেয়াস্ত্রী ম্যাগজিনটা এয়ারপোর্টে নিয়ে ধরা খান এবং সেই ম্যাগজিনটা আবার তার ব্যক্তিগত স্টাফ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, এটাও অবৈধ। যাক, খবরটা ওই সাদা চোখের খবরটা আগে একটু আপনারা শোনেন যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে উনি গেছেন, মানবাধিকার সম্মেলনে, যেখানে তাদের সরকারের সময় বাংলাদেশের মানবাধিকার এই বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার 10 মে রাত 11টার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসিন আরাফাত। তিনি জানান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছেন আসিফ। ইয়াসিন আরাফাত আরো জানান যে বিশ্ব মানবাধিকার শহর ফোরাম 2026 সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার ওয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন। আমি জানি না ওখানে কোন টাইপের বাংলাদেশের প্রবাসীরা তার সাথে মত বিনিময় করবে, আবার কোনো অন্য ঘটনা কিছু ঘটে কিনা। এছাড়া এনসিপি ডায়ামপুরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী 19 মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। খবরের ভেতরের খবরটা যাচ্ছি, আরো একটা প্রশ্ন তুলি। এই যে ভদ্রলোক দক্ষিণ কোরিয়া সফরে গেলেন এই মানবাধিকার শহর ফোরাম না কি যেন একটা অনুষ্ঠান, এটা কি তার ক্ষমতায় থাকার সময়ে প্লট করা কোনো একটি আমন্ত্রণ কিনা? কারণ এনসিপিতে এরকম আমন্ত্রণ এসছে, এনসিপি কে এই আমন্ত্রণ দিয়েছে বিশ্ব কমিউনিটির কেউ, আমাদের কাছে কোথায় যেন একটু খটকা লাগে। মূল খবরটা হলো বিশ্বস্ত সূত্রের খবর, সেদিন রাত্রেই আমরা জানতে পেরেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব সহজে বিমানবন্দর পার হননি। সাধারণত যে সময়টা লাগে একটা ইমিগ্রেশনে, তার চেয়ে অনেক বেশি সময় তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে যখন পুরোপুরি ক্লিয়ারেন্স পাওয়া গেছে, তারপরে তাকে যেতে দেওয়া হয়েছে। মানে তাকে যেতে দেওয়া হবে কিনা এই নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলেন। আপনাদের মনে আছে আদিলুর রহমান শুভকে দীর্ঘ একটা সময় আটকে রাখা হয়েছিল এবং আমাদেরকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মুনি বলেছেন যে তিনি শুনতে পেরেছেন যে কিছু কিছু উপদেষ্টার, মানে ইউনূস আমলের কিছু কিছু উপদেষ্টার দেশের বাইরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশনের খবর আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেই তালিকায় ছিলেন এবং শেষ পর্যন্ত নানান দেন দরবারের পরিপ্রেক্ষিতে, মানে সে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গিয়েছে এবং ইমিগ্রেশন তাকে প্রথম ধাক্কায় তাকে ইমিগ্রেশন পার হতে দেয়নি। তারপর নানান পর্যায়ে কথাবার্তা ইন্টারফেয়ারের পর তিনি ফিরে আসবেন 19 মে, এই নিশ্চয়তার পরে তাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে। এই নিষ্ঠুরতার শেষ কোথায়? কারাগারে অমানবিকতার শিকার হয়ে একেবারে মরণাপন্ন অবস্থায় জামিনে মুক্তি পেয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং 75 পরবর্তী প্রতিরোধ যোদ্ধা, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন। তার মৃত্যুর নির্মমতা সকলকে স্পর্শ করেছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এর পূর্বে মুক্তিযুদ্ধের আর এক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অত্যন্ত প্রবীণ রাজনীতিক রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে কিভাবে তার হাত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। আপনারা সম্প্রতি দেখেছেন, বেশ পূর্বে থেকে দেখেছেন, মুক্তিযুদ্ধের আর এক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করার পরে অমানবিক নির্যাতনে তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন তার প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। হাসপাতালে যখন নেওয়া হয়েছে তখন তিনি প্রায় মরণাপন্ন। সুচিকিৎসা তো দেওয়া হয়নি, মৃত্যুর পরেও তার হাতে হ্যান্ডকাপ লাগানোর যে ছবিটা, সেই ছবিটা সকলের হৃদয়কে স্পর্শ করেছিল। আপনার হ্যান্ডকাপটা দেখতে পাচ্ছেন তার হাতে, সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আরেকটি ছবি দেখাতে চাই। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী, সাবেক রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ কি অবস্থায় আছে। তার স্ত্রী চলে গেছেন স্মৃতিশক্তিহারা। আর একটা ছবি আজ সামনে ভেসে উঠল, গুরুতর অসুস্থ অবস্থায় আর এক রাজনীতিক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। এরকম অসংখ্য ছবি আছে। কারাগারে নির্দয় নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতার সংখ্যা এখন শতাধিক। কোন বগুড়া কারাগারে তো একের পর এক, এরকম অনেক জায়গাতেই। কারাগারের ভিতরে থাকা অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এখন আর চলতে পারেন না, ক্লাসেও ভর করে চলতে পারেন না। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 90-এর কাছাকাছি বয়স, আমির হোসেন আমু, সুচিকিৎসা পাচ্ছেন না জামিন। সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি গুরুতর অসুস্থ। সাবেক মন্ত্রী এবং প্রখ্যাত শ্রমিক নেতা, যার পরিবারে রয়েছে দীর্ঘ ঐতিহ্য, শাহজাহান খান, গুরুতর অসুস্থ হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট হয়নি। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল জ্যোতিষ্ক সম রাশেদ খান মেনন, 90-এর কোঠায় যার বয়স, তিনি জামিন পাচ্ছেন না। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর অবস্থা একই। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক সহ অসংখ্য নেতৃবৃন্দ তারা অভ্যন্তরে নির্মমতার শিকার হচ্ছেন। জামিন দেওয়া তো দূরের কথা, তাদের অনেককে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কোর্ট প্রাঙ্গণে আক্রান্ত হয়েছেন মবের দ্বারা। একই অবস্থা বিশ্ববিখ্যাত সিঙ্গার, সাবেক একাধিকবারে নির্বাচিত MP মমতাজের ক্ষেত্রে। কেউ নিরাপদে নেই। মহান মুক্তিযুদ্ধের বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর এত অসুস্থ, তিনি চলতে পারেন না, তার দেশের বাইরে চিকিৎসা হতে হয়। তার গাজী টায়ার পুড়িয়ে দিয়ে সেখানে শত শত লোককে পুড়িয়ে মারার পরেও কোনো ব্যবস্থা হয়নি। আর এই মহান মুক্তিযুদ্ধের বীর সিপাহসালার গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক কারা অভ্যন্তরে খুবই দুরবস্থার ভিতরে আছেন। আমার নিজ জেলা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আইনজীবী মতিউর রহমানের জামিন জুটছে না। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর একই অবস্থা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক মন্ত্রী মাহবুব আলী, সাবেক সিটি মেয়র আইভি রহমানের জামিন হলেও তাদের মুক্তি মিলছে না। সংস্কৃতি অঙ্গনের বাংলাদেশের সর্বজন স্বীকৃত জনপ্রিয় আসাদুজ্জামান নূর, তিনি মুক্তি পাচ্ছেন না। প্রখ্যাত সাংবাদিক শ্যামল দত্ত, একেবারে নির্ভেজাল পেশাদার সাংবাদিক, মুক্তি পাচ্ছেন না। ফারজানা রূপা, শাকিল আহমেদ, প্রখ্যাত সাংবাদিক মোজাম্মেল বাবু, কারোই মুক্তি জুটছে না, চিকিৎসাও হচ্ছে না। কারাগারের ক্যাপাসিটি, বন্দি ধারণ ক্ষমতা 46,000। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2 লাখের উপরে কারাগারে বন্দী রয়েছে, যার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হওয়া। আর যারা ভয়ঙ্কর জঙ্গি অপরাধী, তাদেরকে বেধারসে ছেড়ে দেওয়া হয়েছে, কারাগারের গেট খুলে ভেঙে বিভিন্নভাবে। বিচার হচ্ছে না, জামিন দেওয়া হচ্ছে না। একের পর এক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,
রমেশ চন্দ্র সেনের মতো অনেকের লাশ নিতে হচ্ছে কারাগারের গেট থেকে। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার শেষ কোথায়? কোনো কিছুই কিন্তু আনপেইড যায় না। এই নির্মমতা যত দীর্ঘস্থায়ী হবে, এর কনসিকুয়েন্স কিন্তু তত বেদনাদায়ক হবে। আমি আশা করব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ব স্বীকৃত বাটপার, টাউট, সন্ত্রাসী, সুদখোর ইউনূসের হাতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দেয়া হোক, বিচার হোক। যদি কেউ অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু বিনা বিচারে এভাবে আটক রাখা একটা মানবাধিকারের পরিপন্থী, আমাদের বিদ্যমান আইনের পরিপন্থী, সুপ্রিম কোর্টের অসংখ্য রায়ের পরিপন্থী। এই নিষ্ঠুরতার অবসান চাই, অন্যথায় এই নিষ্ঠুরতা কিন্তু ইনভাইট করবে আরো নিষ্ঠুরতাকে। সেদিন কোনো প্রশ্ন থাকবে না।